বর্তমানে বাংলাদেশে ৮২ লাখ মাদক সেবী রয়েছে, আর এই মাদক সেবীর মধ্যে ৬০% বয়স ১৮ বছরের কম। জানুয়ারির শেষ দিকে একটি গবেষণায় এমনটাই তথ্য উঠে এসেছে, ভয়াবহ তথ্য। এ বিষয়ে আমরা কথা বলবো আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি টোব্যাকো ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন। শুভ সকাল আপনাকে। শুভ সকাল। যদিও শুভ সকাল জানালাম, তবে আজকের যে বিষয়টি সেটি কিন্তু একেবারেই অশুভ সমাজের জন্য। বিশেষ করে আপনার এই বিষয়ে কি ধরনের পর্যালোচনা রয়েছে, যদি একটু আপনি যে ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন, মাদক বিরোধী যে কর্মকাণ্ড তার সাথে আপনি সংশ্লিষ্ট রয়েছেন, আপনার মূল্যায়নটা একটু প্রাথমিক পর্যায়ে জানতে চাই। ধন্যবাদ আপনাদেরকে এবং দর্শক যারা রয়েছে সবাইকে শুভ সকাল। এত সুন্দর একটি বিষয়ে আলোচনা অনুষ্ঠান আয়োজন করার জন্য যমুনা টিভিকেও অনেক ধন্যবাদ। আমি একটা তথ্য দিয়ে আলোচনাটির সূত্রপাত করতে চাই। বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ তামাক কনজিউমিং একটি কান্ট্রি এবং বাংলাদেশে প্রাপ্তবয়স্ক, আপনি যেটি উল্লেখ করেন, প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর যাদের বয়স ১৫ থেকে ঊর্ধ্ব আর কি, তাদের প্রায় ৩৫% এই তামাক এবং তামাকজাত পণ্য ব্যবহার করে থাকে। আমি তামাক দিয়ে শুরু করছি কারণ তামাক হলো গেটওয়ে টু দ্য মাদক। এবং এই যে ৩৫% তামাক গ্রহণ করে থাকে, এই সংখ্যা প্রায় ৩,৭৮,০০,০০০। আপনি দেখবেন যে পৃথিবীতে অনেক দেশ আছে যার জনসংখ্যায় ৩,৭৮,০০,০০০ না, হিউজ একটা জনগোষ্ঠী এই তামাক কনজিউম করছে প্রতিদিন আর কি। এবং বাংলাদেশে কিন্তু তামাক বিরোধী আইন রয়েছে, তামাক নিয়ন্ত্রণ আইন রয়েছে। ২০০৫ সালে আইন করা হয়েছে এবং সেই আইনটিকে ২০১৩ সনে আবার রিভাইজ করা হয়েছে এবং ২০১৫ সনে আরেকটি নীতি প্রণয়ন করা হয়েছে, যার মাধ্যমে তামাক নিয়ন্ত্রণের একটা প্রচেষ্টা আছে। কিন্তু সেই প্রচেষ্টাটিকে এইভাবে বলার সুযোগ আছে যে, ওই যে গ্রামে একটি প্রবাদ আছে না, যে চোরকে বলো চুরি করো আর গৃহস্থকে বলো হচ্ছে যে সজাগ থাকো আর কি। আপনার মানে তামাক আমদানি হচ্ছে, তামাকের উৎপাদন হচ্ছে, তামাক থেকে আপনার বিড়ি, সিগারেট, জর্দা এগুলো তৈরি হচ্ছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু আইনের প্রয়োগটা আমরা দেখছি না আর কি। তো তরুণদের তামাকে আসক্ত হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে আর কি, এবং আসক্ত হচ্ছেও আর কি। বিশেষ করে যারা স্কুল যাচ্ছে আর কি, স্কুলগামী, এবং সেসব তরুণেরা সাধারণত ব্যক্তিগত কৌতূহল থেকে আর কি, তারা এক ধরনের ফ্যান্টাসি থেকে তামাকের সাথে যুক্ত হয় প্রথমে। তারা বন্ধুদের প্ররোচনা, পেয়ার গ্রুপের উৎসাহে একটা হয়তো সিগারেটে বা তামাকে একটা টান দিল, এবং সেখান থেকেই কিন্তু ধীরে ধীরে তাদের যে এই নেশার মধ্যে যে অন্তর্ভুক্ত হয় সেটি কিন্তু যাত্রা শুরু হচ্ছে আর কি। আমার মনে হয় যে আজকে বাংলাদেশে প্রতি ৪ জনের মধ্যে একজন হলো তরুণ। এই তরুণদেরকে আমরা যদি আগামী দিনে দেশ বিনির্মাণের সাথে যদি যুক্ত করতে চাই, তাহলে অবশ্যই তাদেরকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে তাদেরকে এই মাদক এবং তামাক থেকে আমাদেরকে মুক্ত রাখতে হবে আর কি। এবং সেটি সহজ কাজ নয়, এবং এটি যদি আপনার মানে কম্প্রিহেন্সিভ পরিকল্পনার মাধ্যমে আমরা যদি আগাইতে পারি, তাহলেই কেবল এটি কিন্তু সম্ভব। আপনি সম্মিলিত প্রচেষ্টার কথা অর্থাৎ বলছিলেন, কম্প্রিহেন্সিভ যে এফোর্ট, সেক্ষেত্রে যেই তথ্য দিয়ে শুরু করলাম সেখানে আরও উঠে এসেছে গেল ২ মাস আগেই যে জাতীয় গবেষণা প্রতিবেদন অনুযায়ী যে সবচেয়ে বেশি যে মাদকসেবী সেটি তরুণদের মধ্যে, রাজধানীতে মাদকসেবী সবচেয়ে বেশি, সবচেয়ে কম বরিশালে। এটির কারণ কি বলে মনে করেন আপনি? এটি আগে এক ধরনের মানে একটা ডিসকোর্স আমরা দেখতাম আর কি সোসাইটিতে, যে শহরে মাদক আর শক্তি তুলনামূলকভাবে বেশি, গ্রামে কম। কিন্তু এখন কিন্তু সেই ডিসকোর্সটা আবার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন গ্রামেও বিভিন্ন ধরনের মাদকের ব্যবহার দেখা যাচ্ছে আর কি। বিশেষ করে এই মানে গ্রামের উঠতি বয়সী তরুণরা আর কি, যারা একটু বাজার টাইপের জায়গায় যারা বসবাস করে আর কি, তারা মাদকের সাথে সম্পৃক্ত হচ্ছে। এবং সরকারি হিসাব অনুযায়ী, আপনি শুরুতে যে তথ্যটি উল্লেখ করেছিলেন, সরকারি হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রায় ৩৫ লক্ষ তরুণ এই মানে মাদকের সাথে যুক্ত রয়েছে। আর বেসরকারি হিসাব অনুযায়ী এই সংখ্যা প্রায় ৭০ থেকে ৮০ লক্ষর মধ্যে। তবে একেবারে এক্স্যাক্টলি পরিসংখ্যানটি বলা কঠিন যে কত মানুষ এটার সাথে যুক্ত রয়েছে। তবে যেটি ঘটুক না, পরিসংখ্যান দিয়ে এটিকে আসলে টোটাল রিপ্রেজেন্টেশনটি সম্ভব না আর কি। আমরা কোনো পরিবারে যদি কেউ একটি সন্তান যদি মাদকাসক্ত হয় আর কি, তার যে ভয়াবহতা সেটি মানে কোনোভাবে পরিসংখ্যান দিয়ে বা কোনো বিশ্লেষণ দিয়ে আপনি বোঝাতে
পারবেন না আর কি। সেই পরিবারের যে কষ্ট, সেই পরিবারের যে এই মানে এই যে একটা যে ধরনের সাফারিং এর মধ্যে দিয়ে যায় এবং সবকিছু শুরুটা কিন্তু এখান থেকেই হয়। আমরা নিশ্চয়ই আজকে সমস্যাটার কথা বলছি, কিন্তু আমরা একটু সমাধানের কথাও জানতে চাই। আপনি বলছিলেন যে স্কুল গোয়িং যে চাইল্ডগুলো রয়েছে সেখান থেকে কিন্তু মাদকাসক্তি বা এই যে সিগারেট, তামাক এটা শুরু হচ্ছে। তো আসলে একজন প্যারেন্ট বা পরিবারের লোকজন বা স্কুলের যে শিক্ষক শিক্ষিকা আছেন তারা কি করে বুঝবেন যে এই বাচ্চাটা আসলে এই পথে যাচ্ছে? কি লক্ষণ থাকতে পারে তাদের? এটা মাদকাসক্তি আসলে একটা সামাজিক সমস্যা এবং সমাজের 8-10 জন মানুষ যেরকম করে জীবনযাপন করে, মাদকাসক্ত যারা হয়ে গিয়েছে আর কি, তাদের মধ্যে ওই ধরনের জীবনযাপন দেখা যায় না। যেমন ধরেন যে দীর্ঘ সময় ধরে ঘুমাচ্ছে, অসময়ে বাইরে চলে যাচ্ছে, আবার মানে তার চোখ লাল হয়ে আছে, উস্কো খুস্কো দেখাচ্ছে, তার আচরণের মধ্যেও ব্যাপক পরিবর্তন আর কি। হয়তো বাবা মা ভাই বোনের সাথে নর্মাল সম্পর্ক সে রাখতে পারছে না আর কি। তো এগুলো দেখে অনুমান করা যায় আর কি যে সে হয়তো মাদকের সাথে সম্পৃক্ত হয়েছে। তবে মাদকের সহজলভ্যতাটাই হলো মূল কারণ। আপনি যদি এটি যদি সহজলভ্য না থাকে, যদি এটি দুষ্প্রাপ্য হয়, মানুষ যদি বিশেষ করে তরুণ প্রজন্ম যদি এটাকে অ্যাক্সেস করতে না পারে, তো সেটি কিন্তু মানে অনেক বড় একটা জায়গা, ইতিবাচক জায়গা তৈরি করবে। কিন্তু দুঃখজনক হলো যে আমাদের বিশেষ করে যে সরকারি পর্যায়ে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে আর কি, সেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সেই মাত্রায় কিন্তু আপনার শক্তিশালী নয়, স্ট্রেনদেন নয়, যে কারণে তারা দেশের কোথায় মাদকাসক্তি বাড়ছে বা কোন জায়গায় মাদকের অবাধ চালান হচ্ছে এবং কোন জায়গায় তরুণদের মধ্যে কি ধরনের মাদকের মানে ব্যবহার বৃদ্ধি পাচ্ছে আর কি, সেগুলো খুব বেশি তথ্য তাদের কাছে থাকে বলে আমার মনে হয় না আর কি। এবং আমি তাদের সাথেও একবার কথা বলার সুযোগ হয়েছিল, তারাও অসহায়ত্ব প্রকাশ করেছে যে তাদের জনবল অনেক কম আর কি, তারা খুবই কম জনগোষ্ঠী নিয়ে কাজ করে থাকে আর কি, যে কারণে তারাও সব জায়গায় এরকম ওয়াচডগ বা তদারকিটা করতে পারে না। তো আমার কথা হলো যে সরকার যে সকল পরিকল্পনা বা যে সকল উন্নয়ন কার্যক্রম হাতে নিচ্ছে আর কি, তো সেগুলো তো আসলে দেশটাকে সাস্টেইন করার জন্য, দেশের ভবিষ্যৎকে একটা মানে স্মুথ ডেলিভারির মধ্যে নিয়ে যাওয়ার জন্য। তো তারা সেটি কাদের জন্য? সেটি ধরেন যে আজকে যারা পৌর রয়েছে, আজকে যারা ওল্ড এজ বা প্রবীণ রয়েছে, তারা হয়তো 20 বছর পরে থাকবে না, তার মানে এই তরুণদের জন্যই সেই কাজটি তারা করছে। তো তরুণদের এই জায়গা থেকে যদি না ফিরাইতে পারে, মাদকাসক্তি এবং তামাকের ব্যবহার থেকে যদি না ফিরাইতে পারে, তাহলে এই সকল যে উন্নয়ন পরিকল্পনা, স্বাস্থ্য, তারপরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ইভেন ধরেন সেগুলো কিন্তু ব্যর্থ হয়ে যাবে এবং সেগুলোকে রক্ষা করা যাবে না। আরো ভয়াবহ কথা সেগুলোকে রক্ষা করা যাবে না। একেবারে আপনি যেটা বলছিলেন যে তরুণদের কথা, তরুণ বয়সটা তো 18 থেকে 18 পর্যন্ত আমরা যদি ধরি, কিন্তু এখনকার যে বাচ্চাদেরকে আমরা দেখছি, ছোট ছোট বাচ্চা 9-10 বছরের বাচ্চাদেরকে কিন্তু রাস্তার গলিতে গলিতে আমরা সিগারেট খেতে দেখি বা তামাক জাতীয় জিনিস খেতে দেখি। এবং প্রায় এখন দেখছি যে পুলিশ বেশ অভিযান করছে, বেশ সোহরাওয়ার্দী উদ্যান হোক বা রমনা পার্ক হোক, সেখানে আমরা দেখছি যে পুলিশ রাতের বেলায় গিয়ে অভিযান করছে যে কারা আসলে সেখানে এই মুহূর্তে আছে। আপনার কাছে কি মনে হয় যে এই যে পুলিশের এই অভিযানগুলো, এটা কতটুকু ফলপ্রসূ হবে মাদককে ঠেকে দেওয়ার জন্য? আপনার একটা জিনিস হলো যে আমি যেহেতু সমাজবিজ্ঞানের ছাত্র, আমার একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে, কিন্তু প্রশাসন সবসময় একটা জিনিস চিন্তা করে থাকে যে তাদের আইন যদি যথাযথ শক্তিশালীভাবে প্রয়োগ করে, তাহলে হয়তো সবাইকে একই লাইনে রাখা সম্ভব আর কি, ইভেন মাদক থেকেও দূরে রাখা সম্ভব। বাংলাদেশে কিন্তু 1990 সনের একটা মাদক বিরোধী একটা আইন রয়েছে, সেটা অনেক শক্তিশালী আইন। আপনার মাদক গ্রহণের বা মাদকের সাথে যুক্ত থাকার কারণে কারাদণ্ড, অর্থদণ্ড, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে, এগুলো সবই আছে। কিন্তু আসলে আইন দিয়ে কোনো কিছু এভাবে সমাধান করা যায় না। আপনি যতক্ষণ পর্যন্ত সচেতনতা তৈরি করতে না পারবেন, যতক্ষণ পর্যন্ত বৃহৎ কমিউনিটিকে, প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি মানুষকে যুক্ত করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত এখান থেকে বের হয়ে আসা সম্ভব না। যেহেতু এটা একটা সামাজিক সমস্যা আর কি, এটি একটা সামাজিক আন্দোলনের মাধ্যমেই আমাদেরকে চেষ্টা করতে হবে। আমি একটি জিনিস আপনাদের যুক্ত করি, মিডিয়ারও একটি মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আর কি। আপনার বিশেষ করে যে সংবেদনশীল মিডিয়া যদি না হয়, তাহলে কিন্তু তারা ভুল করবে এবং বেশিরভাগ ক্ষেত্রে এটি দেখা যাচ্ছে আর কি। আপনি ওই যে একটা সিনেমা গেল তুফান, আর একটা সিনেমা গেল কি
যেন আর কি সেগুলো নাম উল্লেখ করতে চাই না আর কি, সেটার মধ্যে যতবার আপনার হলো ধূমপান মাদকের দৃশ্য দেখানো হয়েছে, আপনি মনে করেন যে আমি আপনার পরিণত বয়সে আর কি, আমরা হয়তো সেখান থেকে মেসেজ নেইনি, তরুণ প্রজন্ম যারা সে যখন দেখছে যে মিডিয়াতে এরকম নায়ককে মাদক গ্রহণের কারণে বা তামাক গ্রহণের কারণে এরকম হিরোইক দেখাচ্ছে আর কি, তো আপনার সে উৎসাহিত হবে না, সে উৎসাহিত হবে। আপনি যেটি বললেন যে এই একেবারে স্কুল পর্যায়ে ছেলে মেয়েদেরকে দেখা যাচ্ছে যে এরকম মাদকের সাথে বা তামাকের সাথে সম্পৃক্ত হওয়া আর কি, সেটি আমি মনে করি যে এখানে দায়িত্বশীল মিডিয়ার একটা মানে ভূমিকা থাকা উচিত আর কি। আপনি বারংবার যখন ওই বিষয়টি দেখাবেন এবং এটি সোশ্যাল সায়েন্সে প্রুভেন যে বারংবার যখন ওটি মানুষের সামনে আনা হয়, বিশেষ করে তরুণদের সামনে, তখন তারা সেটাকে রিয়েলিটি হিসেবে গ্রহণ করে, যে এটাই মনে হয় বাস্তব এবং এটাই সত্য এবং এটাই আমাদের করা উচিত আর কি, তখন তারা সেটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করে। আর যদি মিডিয়া যদি ওই জিনিসটাকে যদি প্রমোট করে যে মাদকের ভয়াবহতা, মাদকের ক্ষতিকর দিক, ইভেন ধরেন যে কোথায় দিয়ে মাদক আসছে আর কি, কোথায় দিয়ে কিভাবে তামাককে নিয়ন্ত্রণ করা যাবে, এগুলো যদি মিডিয়া ফোকাস করে, তাহলে কিন্তু আবার সেখানে ধরেন একটা ইতিবাচক ইম্প্যাক্ট তৈরি হতে পারে। আমরা ইতিবাচক ইম্প্যাক্টই চাই। আমরা, আপনি বলছিলেন সামাজিক সমস্যা সামাজিকভাবেই, সামাজিক আন্দোলনের মাধ্যমে এটা মোকাবেলা করতে হবে। বর্তমানে সমাজে আমরা বেশ কিছু পরিবর্তন দেখি, বিশেষ করে 2026 সালে এসে পরিবারের যে ভূমিকা বা সমাজের যে মুরব্বী বলে থাকি আমরা, তাদের যে ভূমিকা, সেটি অনেকাংশে অনেক কারণে কমে যাচ্ছে। ঠিক সেই জায়গায় কি ধরনের ভূমিকা আগে ছিল আর বর্তমানে সেটি আবারও প্রয়োজন কিনা, রাষ্ট্রযন্ত্রের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যে ইনস্টিটিউশনগুলো কাজ করছে, আপনারা কাজ করছেন, এদের পাশাপাশি পারিবারিক আর সামাজিক যে দায়বদ্ধতাগুলো বা শৃঙ্খল যে পরিস্থিতি আমরা দেখেছিলাম, অতীতে দেখেছি, আমরা যখন বড় হয়েছি তখনও মুরব্বীদের দেখলে একটা সালাম দেয়া বা একটু ভয় পাওয়া, সেই ব্যাপারগুলো কমার কারণে কিন্তু অনেকাংশেই এই যে টোব্যাকোর যে ইনটেক, সেটি অনেকাংশে কিন্তু সহজলভ্য হয়ে যায়। আপনি কি মনে করেন? না, একটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু মানে অধিকাংশ সময় আমরা রিজিড হতে চাই, যে আগেই তো ভালো ছিলাম, আগে এরকম পাড়ার যে মুরব্বী বা বড় ভাই যারা আর কি, তাদের একটা ওয়াচ ছিল, যে কারণে উঠতি বয়সের ছেলে মেয়েরা যদি কোনো ধরনের বিচ্যুত আচরণের দিকে যেত, আমরা সেটাকে ফাইন্ড আউট করে ফেলতাম। তো আমরা তো কোনোভাবেই কোনো রিজিড জায়গায় থাকতে পারবো না, কারণ সোসাইটি হচ্ছে হলো ডিনামিক, সমাজ পরিবর্তন হবেই আর কি, এবং পরিবর্তনের মধ্য দিয়েই আপনাকে আগাইতে হবে। তো আমার মনে হয় যে আগে যে মেকানিজমটা ছিল আর কি, যে নর্মস ভ্যালুজগুলো আমাদেরকে এই দিকে প্রমোট করতো, যে এই বয়স্ক অথবা হচ্ছে তুলনামূলকভাবে যারা বয়সে বড়, তারা ছোটদের প্রতি যে দৃষ্টিভঙ্গিটা পোষণ করতে আর কি, সেটি একটা গ্যাপ হয়েছে নিঃসন্দেহে। এবং সেটি যে মানে আপনি কোনো দোষ মানে এখানে উল্লেখ করবেন যে না এটা একটা ভুল হয়েছে, সেই ভুল বলার সুযোগ নেই, কারণ সমাজ বদলাবে এবং বদলের মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তবে আমার মনে হয় যেহেতু ওই জায়গাটা আমাদের পরিবর্তন হয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে নতুন একটা ইনস্টিটিউশন যদি বিল্ড করা যায়, পরিবারের দায়িত্ব, পরিবার হচ্ছে একদম প্রাইমারি ইউনিট আর কি। পরিবার যদি আপনার এই সন্তানদেরকে, বিশেষ করে উঠতি বয়সের সন্তানদেরকে যদি না দেখে বা তাদের দেখভালের দায়িত্ব থেকে বের হয়ে আসে, তাহলে খুবই কঠিন আর কি। কিন্তু অল্টারনেটিভ কিছু ইনস্টিটিউশনও একই সাথে যদি আমরা স্ট্রেনদেন করতে পারি আর কি, যেমন ধরেন যে ইউরোপে বা পার্টিকুলারলি স্ক্যান্ডিনেভিয়াতে আপনার রাষ্ট্র এই একটা শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে যে জায়গায় যে সাপোর্টগুলো দরকার আর কি, সেগুলো আয়োজন করার জন্য তারা চেষ্টা করে থাকে। হয়তো আমাদের অর্থনৈতিক কারণে আর কি এইরকম ইনস্টিটিউশনাল বিল্ড আপ করা একদিনে সহজ না আর কি, কিন্তু আমরা এই যে পাড়া প্রতিবেশী বা লোকাল কমিউনিটিতে যে ধরনের একটা এই সার্ভিলেন্স ব্যবস্থা ছিল আর কি, সেই সার্ভিলেন্স ব্যবস্থাটা ইতিবাচক ছিল। এখন যেহেতু আমাদের এটা ফিকে হয়ে গেছে, একটু দুর্বল হয়ে গিয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা যদি অল্টারনেটিভ কোনো ইনস্টিটিউশন আমি এখানে প্রস্তাব করব আর কি, যে সেটা যদি করা যায় তাহলে ভালো। এবং একই সাথে আপনার আইন প্রয়োগকারী সংস্থা এবং সমাজকর্মী এবং শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, এমনকি ধরেন যে মসজিদের ইমাম এবং হচ্ছে যে পুরোহিত, এরাও যদি ধরেন তরুণদের প্রতি একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে তাদেরকে সমাজের যে কাঙ্ক্ষিত আচরণ বা কাঙ্ক্ষিত নর্মস এবং ভ্যালুজ যেগুলো রয়েছে আর কি, সেগুলো মানার ক্ষেত্রে যদি উৎসাহিত করে, আবারও মিডিয়ার কথা আনবো আর কি, বিকজ মিডিয়া হচ্ছে এমন একটি জায়গা আর কি, আমি নিশ্চিত যে আপনারাও সেটি অনুমান করেন আর কি, যে আমি কিভাবে আসলে আমার ওয়ার্ল্ড ভিউটা তৈরি হবে, আমি কোন জিনিসটাকে কিভাবে দেখব, সেটি কিন্তু মিডিয়া আমাদেরকে ইঙ্গিত করে থাকে।
এবং মিডিয়াতে যে জিনিসটা বারবার আনা হয় আর কি, সেটি আমাদের এমন পারসেপশন তৈরি করে যে সেটিকে আমরা অ্যাকচুয়ালাইজ করার চেষ্টা করে থাকি। তো সেখানে তরুণদের নিয়ে আলোচনা করা, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডগুলো তুলে ধরা, এবং এখন এই রিসেন্ট টাইমে দেখা যাচ্ছে শুধুমাত্র বাংলাদেশে না, এই ট্রেন্ডটা এখানেও দেখা যাচ্ছে এবং আন্তর্জাতিকভাবে আপনি দেখবেন যে প্রতিনিয়ত সারা পৃথিবীতে তরুণদের নিয়ে বিভিন্ন ধরনের এনগেজমেন্ট করার চেষ্টা করা হচ্ছে। কারণ আমরা একটা ভয়েসকে মিস করেছি, এটা তো স্বীকার করতে হবে। এই যে জেনজি যেটা বলা হচ্ছে আর কি, তাদের যে চিন্তা চেতনা, তাদের যে বিশ্বাস, তাদের যে নর্মস এবং তাদের যে ভ্যালুজ, সেটা আমরা কিছুটা হলেও মিস করেছি, বড়রা আমাদের জেনারেশনের লোকজন যারা আর কি তারা মিস করেছি। তো সেটাকে আপনার যদি আবারও অ্যাকোমোডেট করে আর কি এই তরুণ এবং অপেক্ষাকৃত যারা বয়োজ্যেষ্ঠ তাদের মধ্যে একটা ব্রিজ তৈরি করতে চায় আর কি, জেনারেশনাল একটা ব্রিজ গ্যাপ তৈরি যেটি করা, গ্যাপ হয়েছে যেটা এবং সেটা তৈরি সেটি করা এই খুবই মুহূর্তে দরকার। দেখা যাচ্ছে সেটি যদি আমরা ব্রিজ করতে চাই তাহলে যথেষ্ট ইন্টারাকশনের প্রয়োজন আচ্ছা, রয়েছে। একটি বিষয় জানতে চাই, এই যে কিশোর গ্যাং গড়ে উঠেছে, পাশাপাশি তারা কিন্তু ছিনতাইয়ের যে প্রবণতা সেটিও অনেকাংশে বেড়ে উঠছে রাজধানী ঢাকা সহ পুরো দেশে আমরা লক্ষ্য করছি। এটির পেছনেও কিন্তু মাদকের ভূমিকা রয়েছে, কারণ তারা মাদকের যে অর্থ সংস্থান সেটি যোগানোর জন্য অনেকাংশে এই ধরনের ঘটনায় অনেক সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়েও যুক্ত হয়ে যাচ্ছে বর্তমানে এসে। এই যে তারা যুক্ত হয়ে গেছে, এ থেকে পরিত্রাণের উপায় কি, বা কি ধরনের ইনস্টিটিউশনগুলো আমরা পাড়া মহল্লায় দেখে থাকি যে মাদক নিরাময় কেন্দ্রগুলোও গড়ে উঠছে, এগুলো কি আসলে ঠিক কতটা কাজ করছে, বা তারা কিভাবে তাদেরকে আবারও সমাজের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায়? না, একটা হচ্ছে যে আমাদের আলোচনার টাইম কম, সময় কম, এত তথ্য এবং এত কথা আসলে আমার তরুণদেরকে বলার আছে, যেগুলো আপনারা যেরকম আয়োজন করেছেন এই বিষয়ে আলোচনা অনুষ্ঠান, আমার মনে হয় অন্যান্য টেলিভিশনগুলোরও উচিত আর কি এই বিষয়ে, মানে এরকম বিষয়কে গুরুত্ব দিয়ে Awareness-টা তৈরি করা করা আর কি। আমরা যত আলোচনা করব তখন তত এটি তরুণদের কাছে আর কি বোধগম্য হবে এবং সেখান থেকে সরে আসবে। আপনি যেটা বলেছেন আর কি, যে মাদকাসক্তি একটা সামাজিক সমস্যা, আমরা আগেই বলেছি, এবং এটি শুধু একক সামাজিক সমস্যা না, এটি একাই আবার অনেকগুলো সামাজিক সমস্যা তৈরি করে থাকে। যেমন ধরেন যে কোনো একটা মানে উঠতি বয়সের তরুণ বা যুবক যখন সে মাদক গ্রহণ করছে, সে মাদকের টাকা অর্থ সংস্থানের জন্য সে চুরি, ডাকাতি, ছিনতাই, আপনি আপা বললেন আর কি যে 13 বছরের একটা কিশোর সে একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে মাত্র 3000 টাকার জন্য। তো এরকম অনেকগুলো সামাজিক সমস্যা মাদকাসক্তি এর কারণে আবার আমাদের সমাজে আবির্ভূত হচ্ছে আর কি। এবং খুবই দুঃখজনক এবং সত্য ঘটনা আর কি যে ওরকম কার্যকর উদ্যোগ আমরা আসলে দেখছি না, যেটার মাধ্যমে এই মাদকাসক্তি থেকে আমরা পুরো জাতি, বিশেষ করে আমাদের যারা আগামী দিনে দেশের সুনাগরিক হবে, আগামী দিনে যারা দেশকে নেতৃত্ব দিবে, যারা সুন্দরভাবে গড়ে উঠলে কেবল এই বাংলাদেশ যে বাস্কেটটি, সেই বাস্কেটটি সুন্দরভাবে চলতে পারে আর কি। তো সেইটার ব্যাপারে ওরকম পদক্ষেপ দেখা যায় না আর কি। তো সমাধানের জায়গায় আমি প্রথমেই যেটি আনতে চাই আর কি, যে সেটি হলো যে আপনার পরিবারকে বড় দায়িত্ব নিতে হবে, পরিবারকে দায়িত্ব নিতে হবে, এবং সুষ্ঠু সুন্দর একটা পারিবারিক পরিবেশ যদি থাকে তাহলে কিন্তু আপনার অনেকটা মানে ইতিবাচক জায়গা তৈরি হবে। আপনি দেখবেন যে যে পরিবারে সন্তানদের প্রতি বাবা মার একটা সুন্দর পরিবেশ বা সুন্দর একটা অ্যাপ্রোচ রয়েছে, সেই পরিবারের সন্তানের কিন্তু মাদকের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে অনেক কম। আরেকটা দ্বিতীয় যে বিষয়টি আনতে চাই সেটি হলো যে এটি মানে মাদকের যে মানে অ্যাভেলেবিলিটি, আপনি মানে যারা এই সুড়ঙ্গটা জানে, হয়তো আমি আপনি আরেকজন হয়তো আমরা জানি না, কিন্তু যারা এই সুড়ঙ্গটা জানে, যারা মাদকের সাথে অভ্যস্ত আর কি, তারা দেখবেন যে মানে দেশের বিভিন্ন জায়গায় কোথায় কোথায় মাদকের স্পট রয়েছে এবং সেটি অ্যাভেলেবেল আর কি। আপনার তৃতীয় যেটি বলতে চাই যে আইনের প্রয়োগ, 1990 সনের একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন রয়েছে, সেই আইনটা অনেক শক্তিশালী, সেই আইনটার প্রয়োগ নেই ওরকম। আপনার ধূমপান করলে, প্রকাশ্যে ধূমপান করলে 300 টাকা জরিমানা, আপনার আমি আমাদের চারপাশে সবাই দেখছি না কি প্রতিনিয়ত রাস্তার পাশে দাঁড়িয়ে লোকজন ধূমপান করছে, আপনার এরকম আইনের প্রয়োগ এরকম দেখা যায় না। এবং মাদকের ক্ষেত্রেও ঠিক সেরকম, আপনার মাদকের স্পট যেগুলো রয়েছে আর কি সরকার জানে, পুলিশ প্রশাসন জানে না তা না, পুলিশ প্রশাসন জানে, কিন্তু সেগুলো পুলিশও মানে আমি মিডিয়াতে খোলামেলা বলতে চাই আর কি যে আমাদের সরকারের যে বিভিন্ন স্টেক যারা রয়েছে, যারা এটি নিয়ন্ত্রণের সাথে যুক্ত থাকা উচিত, তারাও কখনো কখনো এটাকে যে ক্যাটারিং করে না বা এটাকে যখন প্রমোট করে না আর কি, তা কিন্তু না। তো সেগুলো মানে দুঃখজনক আর কি, কিন্তু সেটা ঘটে চলেছে আর কি। আরেকটি হচ্ছে যে মাদকের উৎপাদন, যেখানে উৎপাদন হচ্ছে বাংলাদেশে পার্টিকুলারলি বিশেষ ধরনের মাদক
একটা কখনো কখনো মায়ানমার থেকে আসে, কখনো কখনো প্রতিবেশী অন্য দেশ থেকে আসে আর কি। তো সেটি কিন্তু সবারই জানা। তো ওইখানে উৎপাদন হচ্ছে, ওই ট্র্যাক দিয়ে, ওই সীমান্ত দিয়ে আমাদের দেশে ঢুকছে, আপনি বন্ধ করে দেন। আপনার সীমান্তরক্ষী বাহিনী রয়েছে আর কি, তারা কি করছে? সরকারের বেতন নিচ্ছে, মানুষের কল্যাণের জন্য তারা কাজ করছে আর কি। তো সেটা যদি আপনার এই উৎপাদনের যে স্পট সেটি এবং পরিবহনের স্পটগুলো যদি আমরা থামাইতে না পারি, তাহলে তো হবে না আর কি, এবং সেটা হইতে হবে আর কি। এবং আরেকটি যেটা হচ্ছে গুরুত্ব দিয়ে আনতে চাই আর কি, যে দারিদ্রতা এবং বেকারত্ব। যতক্ষণ আপনি একজন মানুষকে দোষ দিবেন, হ্যাঁ তুমি মাদক গ্রহণ করছো আর কি, কিন্তু সেও একজন মানুষ। যখন একজন মানুষ পড়াশোনা করার পর, একটা যুবক পড়াশোনা করার পর সে চাকরি পাচ্ছে না, যখন তার কর্মসংস্থান হয়নি, যখন তার অর্থনৈতিক সংস্থান সে করতে পারছে না, তার মধ্যে হতাশা তৈরি হবেই। সেই হতাশা থেকে অনেক সময় বিষণ্ণতা, সেই বিষণ্ণতা থেকে ধরেন কোনো এক বন্ধুর প্ররোচনায় সে এটার মধ্যে ঢোকে। সে ভাবে যে শুরুতে আমি আজকে একটু রিল্যাক্স হবো আর কি মাদক গ্রহণ করার মাধ্যমে, আর কোনোদিনও এটা করবো না। যে মাদক গ্রহণকারী সেও কিন্তু এরকম ভাবনা থেকেই যায়, কারণ হিউম্যান নেচার, মানুষ কিন্তু স্বভাবগতভাবেই ভালো। তো সে একবার যখন এই সার্কেলের মধ্যে ঢুকে যায়, তখন আর সেখান থেকে বের হওয়া বের তার আসতে জন্য পারে কঠিন না। হয়ে যায়। এই বিষয়ে আর নিশ্চয়ই অনেকগুলো কথা বলবার ছিল, সময় স্বল্পতা রয়েছে, আমাদেরও হচ্ছে কিছু সীমাবদ্ধতা রয়েছে। নিশ্চয়ই আমরা আবারও এই বিষয়ে আবারও এই বিষয়ে আলোচনা করব। আপনাকে অসংখ্য তবে ধন্যবাদ। এই কথাটি বলেই আমি শেষ করতে চাই যে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, সকলকে এগিয়ে আসতে হবে। আজকে আপনি যত ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই প্রচেষ্টা কার জন্য? আমার সন্তানের জন্য, আপনার সন্তানের জন্য। সেই সন্তানের যদি বিপথে চলে যায়, তাহলে আপনার এত আয়োজন তো এগুলো বিপথে চলে যেতে বাধ্য হবে। আমরা চাই সবার সম্মিলিত প্রচেষ্টায় সামাজিক আন্দোলনের মাদকের যে মাধ্যমে অশুভ শক্তি সেটি আমরা রোধ করতে পারবো, এমনটাই প্রত্যাশা রেখে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর একবার শুভ সকাল দর্শক।